Very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. স্যার আমরা কি পড়বো? WBCS 2024, হ্যাঁ স্যার 2024, কারণ 2024-এ পরীক্ষা হয়নি স্যার, না। তো 2024, 2025, 2026, তোমরা যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন করছো তোমরা জানো এখানে আমি ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইকোনমি তোমাদের পড়িয়ে থাকি এক্সাম পয়েন্ট অফ ভিউ, সিভিল সার্ভিস এক্সামের ক্ষেত্রে। এবং আমরা আজকে যেটা পড়বো স্যার, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা হলো স্যার আজকে আমাদের লাস্ট ক্লাস মানে ফার্স্ট যে চ্যাপ্টার এম লক্ষ্মীকান্ত আমি তোমাদের বলেছি কমপ্লিট করাবো ছোট ছোট ক্লাসের মাধ্যমে। তো ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই চ্যাপ্টারের আজকে এটা লাস্ট ক্লাস, পার্ট 5। আগের 4টে ক্লাসে আমি তোমাদের স্যার কমপ্লিট করিয়েছি। তো স্টুডেন্ট যারা নতুন রয়েছে তাদেরকে বলবো বেটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখো, কেমন? This is me, Shomen Goswami, educator of Civil Service 247. I taught thousands of students like you past previous civil service examination and others competitive exam battlefield. So my friend, তোমরা যারা মনে করছো যে তোমরা তোমাদের প্রিপারেশন জার্নি আমার সঙ্গে করবে, তো তারা এই হোয়াটসঅ্যাপ যে কোডটা দেখছো এটাকে স্ক্যান করে নিও মোবাইলে এই মুহূর্তে, এবং আমার হোয়াটসঅ্যাপে জয়েন করে নিও তোমার প্রিপারেশনের ক্ষেত্রে, কেমন? একবার ওকে স্যার। তো আমরা আজকে কি পড়বো স্যার? আমরা আজকে পড়বো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 5। পার্ট 5 কেন? কারণ আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে শুরু করেছিলাম স্যার আফটার দ্য দেওয়ানি রাইটস, ট্যাক্স কালেকশন রাইটস 1765। তারপরে স্যার 1773 থেকে পড়তে শুরু করে আমরা ফাইনালি 1833, যখন ইন্ডিয়া লিগালি কোলোনাইজড হয় বাই দ্য ব্রিটিশার্স, গভর্নর জেনারেল অফ কলকাতাকে, বেঙ্গলকে আমরা দেখেছি স্যার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হতে 1833-তে। ফাইনাল সেন্ট্রালাইজেশন কমপ্লিট, আমি কমপ্লিট করিয়েছি প্রত্যেকটা রেগুলেটিং অ্যাক্ট তোমরা দেখবে। এবং তারপর 1853 এসে বলা হয় যে এবার থেকে ইনডেফিনাইট টাইম পিরিয়ড পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টারকে দেওয়া হলো, রিনিউ করা হলো ইনডেফিনাইট টাইম পিরিয়ড। আগে কি হতো স্যার 20 বছর পর্যন্ত, হ্যাঁ। তারপর একটা ইভেন্ট ঘটে, সেটা হলো স্যার দ্য গ্রেট রিভোল্ট অফ 1857, 1857। এবং তারপর স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কমপ্লিটলি স্যার লিকুইডেট করা হয়, কমপ্লিটলি অ্যাবলিশ করা হয় ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়ার স্যার অথরিটি নেয় স্যার কি ব্রিটিশ ক্রাউন, এবং ভারতবর্ষে সেদিন থেকে শুরু হয় ব্রিটিশ রাজ। আমি তোমাদের পড়িয়েছি আগের 4টে ক্লাসে, কি পড়িয়েছি সেটা বলে দিচ্ছি, কেমন একদম। তো 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আমরা দেখেছি, 1861 কাউন্সিল একটা আমরা দেখেছি, 1909 মর্লেম ইন্টো রিফর্ম আমরা দেখেছি, 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম আমরা দেখেছি, ডায়াট্রি সিস্টেম দেখেছি। এবং তারপরে আমরা যেটা দেখেছি স্যার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আগের 4টে ক্লাসে আমরা 1773 থেকে 1833 অব্দি দ্য কমপ্লিট প্রসেস অফ সেন্ট্রালাইজেশন দেখেছি। এবং 1861 থেকে 1935 অব্দি স্যার ডিসেন্ট্রালাইজেশন দেখেছি। 1861 থেকে শুরু হয়, 1935-37 এসে স্যার কমপ্লিট হয়। তো এই পর্যন্ত আগের 4টে ক্লাসে আমরা দেখেছি স্যার, হ্যাঁ। আজকে স্যার আমরা লাস্ট পার্টটা কমপ্লিট করব। সো এভরিওয়ান সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। ভালো করে শোনো। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি আশা করছি ক্লাসটা কমপ্লিট করার পর এই চ্যাপ্টারে যে 5খানা ক্লাস নেওয়া হয়েছে, সেই মানে আজকে নেওয়া হবে 5টা ক্লাস, এরপরে তোমাদের কোনো এমসিকিউ পরীক্ষায় স্যার বাদ যাবে না, কেমন? একদম, হ্যাঁ স্যার। তো যেখানে আমরা স্যার ক্লাসটা শেষ করেছিলাম সেটা হলো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, হ্যাঁ স্যার। তো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কি বলা হয়? 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ব্রিটিশার্সরা বলে গান্ধীজি 1920 থেকে কি চাইছিল, ভালো করে শোনো, সিট ব্যাক, রিল্যাক্স। গান্ধীজি চাইছিল প্রভিন্সিয়াল অটোনমি। তো প্রভিন্সিয়াল অটোনমি দেওয়ার জায়গায় ইন্ট্রোডিউস করা হয় স্যার ডায়ার্চি। এখন হোয়াট ইজ প্রভিন্সিয়াল অটোনমি, হোয়াট ইজ ডায়ার্চি, আমি তোমাদের পড়িয়েছি, প্রিভিয়াস ক্লাসটা দেখবে, কেমন? তো 1935 এসে ব্রিটিশ রাজরা বলে, আফটার 3টে রাউন্ড টেবিল বইটা হিস্ট্রিতে তোমাদের আমি পড়াবো বা পড়িয়েছি এর আগে, দেখবে যে ঠিক আছে চলো তোমাদের ফেডারেশন করতে দেওয়া হোক। ঠিক আছে। তো ব্রিটিশ গভর্নমেন্ট বলে যে চলো তোমরা ফেডারেশন তৈরি করো। কিন্তু ব্রিটিশার্সরা আমাদের ফেডারেশন তৈরি করতে বললেও আমরা ইন্ডিয়ানসরা স্যার উই আর ফেল টু ফর্ম ফেডারেশন। কেন স্যার আমরা ফেডারেশন তৈরি করতে ব্যর্থ হই? তার কারণ আমি তোমাদের বলেছিলাম স্যার প্রিন্সলি স্টেট। কেন? হোয়াই ইন্ডিয়ান আমরা স্যার অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করতে ব্যর্থ হই অ্যাকর্ডিং টু 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? কারণ হচ্ছে স্যার প্রিন্সলি স্টেট। এই প্রিন্সলি স্টেট যারা, দেশীয় রাজ্য যারা, প্রিন্সলি স্টেটের কি ছিল স্যার? প্রিন্সলি স্টেটের যারা রাজা ছিলেন
তারা স্যার নিজের রাজ্যের মধ্যে প্রভিন্সিয়াল অটোনমি ভোগ করতো। বোঝাতে পারলাম না পারলাম না? মানে মানে তারা স্যার নিজের রাজ্যের মধ্যে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ছিল। শুধুমাত্র ব্রিটিশার্স ছাড়া অন্য কোনো ফরেন শক্তির সঙ্গে কোনো রকম সন্ধি চুক্তি করতে গেলে তাদের ব্রিটিশদের পরামর্শ নিতে হতো। এটাকে বলা হয় ডক্ট্রাইন অফ প্যারামাউন্সি। তো প্রিন্সলি স্টেট নিজেদের যে অটোনমি, সেই অটোনমিকে ছেড়ে কখনোই কিন্তু প্রিন্সলি স্টেট চাইবে না। কি চাইবে না? প্রিন্সলি স্টেট কখনোই চাইবে না ফেডারেশন জয়েন করতে। তো যে কারণে জয়েন করতে চাইনি, যে কারণে আমরা স্যার ফেডারেশন তৈরি করতে ব্যর্থ হই 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। ওকে স্যার। তারপরে তারপরে স্যার এই পর্যন্ত পড়ার পর তোমরা স্যার হিস্ট্রিতে পড়বে। এইবার এই 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমরা ফেডারেশন তৈরি করতে ব্যর্থ হওয়ার পর স্যার যেখান থেকে আমরা এখন ক্লাস শুরু করব সেটা হলো স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিস্ট্রিকে ছেড়ে পলিটিক্যাল সায়েন্স, ইভিউলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশনের সৃষ্টি কিভাবে হলো বুঝতে যতটুকু দরকার 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অব্দি আমি ক্লাসে স্যার তোমাদের স্টোরি ফরম্যাটে বলছি। সিট ব্যাক, রিল্যাক্স, শোনো, পুরো কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসবে কেমন একদম। তো 1939-এ স্যার ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হ্যাঁ স্যার, গোটা বিশ্ব একটা নতুন ডিক্টেটরের স্যার হদিশ পায়, যার নাম হলো স্যার হিটলার। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন শুরু হয়েছিল, ওয়ার্ল্ড হিস্ট্রি পার্ট স্যার ভাষায় সন্ধির ফল পরে আলোচনা করা যায়। কিন্তু বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তার প্রভাব স্যার ইন্ডিয়াতে পড়ে কেন। 1939-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, তারপরে 1940 আস্তে আস্তে হিটলার মোটামুটি ইউরোপের, তুমি যদি দেখো হিটলার মোটামুটি ইউরোপের জাস্ট এ সেকেন্ড, ইংল্যান্ডকে ছেড়ে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ইংল্যান্ডকে ছেড়ে স্যার আমি স্লাইডটা একটু বের করে নিই, জাস্ট এ সেকেন্ড। ইংল্যান্ডকে ছেড়ে পোল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, বুঝতে পারলাম, ফ্রান্স, যুগোস্লাভিয়া, গ্রিস, প্রত্যেকটাকে অকুপাই করে নেয় অস্ট্রিয়া, বুঝতে পারলাম। তো ইংল্যান্ড 1940 আস্তে আস্তে এই ছিল স্যার অবস্থা। এখানে তুমি দেখতে পাচ্ছ স্যার পোল্যান্ড, বুঝতে পারলাম, পোল্যান্ড দখল করে নেয় স্যার, ফ্রান্স দখল করে নেয় 1940 আস্তে আস্তে। হ্যাঁ, তারপরে স্যার ডেনমার্ক, নরওয়ে, যুগোস্লাভিয়া, গ্রিস, অস্ট্রিয়াকে সবার আগে অকুপাই করে। তো বিষয় হচ্ছে এরকম সিচুয়েশনে হিটলার এইভাবে যে অকুপাই করছিল 1939, ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 1940 আস্তে আস্তে, তার ফলে স্যার ইংল্যান্ড খুব ভয় পায়। কেন? কারণ হিটলারের যে ওয়ার স্ট্র্যাটেজি ছিল তাকে বলা হয় ব্লিট ক্রিজ স্ট্র্যাটেজি, লাইটনিং স্ট্র্যাটেজি। মানে একই সঙ্গে তোমার আর্মি, জার্মান আর্মি একই সঙ্গে কোনো একটা দেশের মধ্যে এন্ট্রি করবে উইথ আর্মস, আর্টিলারি, ইনফেন্ট্রি, মোটর, সমস্ত কিছু নিয়ে, এবং ওপর দিয়ে স্যার এয়ারফোর্স জার্মান, যার নাম ছিল স্যার লুফটওয়াফে। তো এয়ারফোর্স আর একসঙ্গে অ্যাটাক করবে, বুঝতে পারলাম, এবং এটা এত স্পিডে হবে, লাইটনিং গতিতে, বুঝতে পারলাম। তো যার ফলে স্যার শত্রু রাষ্ট্র বুঝে ওঠার আগেই হিটলার সেনা স্যার সেখানে গিয়ে কি করতো স্যার, অকুপাই করে দিত। তো এরকম সিচুয়েশন 1940 আস্তে আস্তে স্যার ইংল্যান্ড ভয় পায়, এবং ইংল্যান্ড ভয় পেয়ে স্যার কি করে, উইদাউট এনি কনসালটেশন ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার অ্যাট দ্যাট টাইম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মুসলিম লীগ, কারোর সঙ্গে আলোচনা না করে কি করে স্যার, ইংল্যান্ড ইন্ডিয়াকে অ্যাজ এ পার্ট অফ ব্রিটিশ কলোনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2-তে স্যার যুক্ত করে ফেলে। বোঝাতে পারলাম না পারলাম? তার ফলে কি হয় স্যার, তার ফলে তোমরা দেখবে কংগ্রেসের মিনিস্টার যারা ছিল তারা স্যার প্রভিন্স থেকে স্যার রেজিগনেশন দিতে শুরু করে। গান্ধীজি স্যার তীব্র বিরোধিতা করে। বোঝাতে পারলাম না পারলাম না? তো এরকম যখন দেশে বিরোধিতা সিচুয়েশন শুরু হয়েছে, বুঝতে পারলাম, মানে উইদাউট এনি কনসালটেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল লেভেল পলিটিক্যাল লিডার অ্যাট দ্যাট টাইম, ইন্ডিয়াকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2-তে অ্যাড করে দেওয়া, ইন্ডিয়া জয়েন্ট ওয়ার্ল্ড ওয়ার 2 অ্যাজ দ্য পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তো এর ফলে স্যার ভারতে কি হয় স্যার, তীব্র অসন্তোষ এবং বিরোধিতা শুরু হয় জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের মধ্যে, এবং মুসলিম লীগ এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল ছিল। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে স্যার। কি ঘটনা ঘটে? ঘটনা হচ্ছে 1939-এ, 1940-তে যখন ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ওয়ার 2-তে অ্যাড করা হয় ব্রিটিশার্সদের তরফ থেকে, তখন একটা প্রপোজাল দেওয়া হয় 1940-তে, যাকে বলা হয় স্যার অগাস্ট অফার। তো অগাস্ট অফার স্যার কেন দেওয়া হয়েছিল? অগাস্ট অফার দেওয়া হয়েছিল যে চলো এখন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ইংল্যান্ডের সাপোর্টের দরকার ইন্ডিয়ানসদের। তো ইন্ডিয়ান রিসোর্সকে ইউটিলাইজ করতে হবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানির এগেনস্টে লড়াই করার জন্য। তো এখন ইন্ডিয়ানসদের সাপোর্ট দরকার। তো যে কারণে সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট 1940-তে ওয়ার্ল্ড ওয়ার টুর সময় অগাস্ট অফার সেট দেয়। অগাস্ট অফারে কি বলে যে চলো ওয়ার্ল্ড ওয়ার টুতে তোমরা সাপোর্ট করো ব্রিটিশদের, বুঝতে পারলাম। এবং তারপরে কি হবে, ওয়ার্ল্ড ওয়ার টু ফিনিশ হওয়ার পর ব্রিটিশার্সরা রেকগনাইজ করবে ইন্ডিয়াকে, যে ইন্ডিয়ানসদের রাইট রয়েছে টু ফ্রেম দেয়ার ওন কনস্টিটিউশন, তারা তাদের নিজের সংবিধান তৈরি করতে পারে। এবং ইন্ডিয়াকে কনসিডার করা হবে অ্যাজ এ ডোমিনিয়ন স্টেট হিসাবে, ইন্ডিয়াকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। তো ডমিনিয়ন স্ট্যাটাস মানে তোমার স্যার পলিটিক্যাল রাইট থাকবে, সিভিল রাইট থাকবে, তোমার নিজের কনস্টিটিউশন থাকবে, কনস্টিটিউশন তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে। বাট হেড অফ দ্য স্টেট যিনি হবেন তিনি হবেন স্যার ফরেন রিপ্রেজেন্টেটিভ, ভারতের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন। তো ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে বলা হয়, কিন্তু কখন? আফটার দ্য ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার ফিনিশ হওয়ার পর, ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হওয়ার পর। এরকম সিচুয়েশনে কংগ্রেস স্যার প্রত্যাখ্যান করে, কংগ্রেস বলে না, রিজেক্ট করছে অফার। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ চলতে থাকে এই সময়। কিন্তু হিন্দু মহাসভা, বুঝতে পারলাম, মুসলিম লীগ সাপোর্ট করে যে চলো এই সময় আমরা সাপোর্ট করি ব্রিটিশার্সকে। তো পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হলে এরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে দেবে। হ্যাঁ স্যার। তো 1940 অগাস্ট অফার স্যার দেওয়া হয় লিলিতগাঁওয়ের সময়। এবং 1940 অগাস্ট অফার দেওয়ার পর স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্যার কন্টিনিউ হতে থাকে। 1940-তে যখন ব্যাটেল অফ ব্রিটেন শুরু হয়, তখনই স্যার ব্রিটেনের ভারতীয়দের স্যার সাহায্য দরকার হয়ে পড়ে। হ্যাঁ স্যার। তারপরে এই সময় আরেকটা ইভেন্ট তোমাদের মনে রাখতে হবে 1940-তে, সেটা হচ্ছে লাহোর রেজুলেশন। এখন ভারতবর্ষে কমিউনাল যে সাম্প্রদায়িকতার যে বীজ, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেটা ব্রিটিশার্সরা স্যার প্রথম থেকেই কিন্তু ইনপুট করেছে, বুঝতে পারলাম। সে 1950 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ইন্ডিয়ান স্টেটের সঙ্গে দেশীয় রাজ্যের মধ্যে হোক, তারপরে 1909-এ মডেলিংটো রিফর্মে সেপারেট ইলেক্টরেট দেওয়ার মাধ্যমে হোক, 1906-এ মুসলিম লীগকে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে হোক, বুঝতে পারলাম, মদত দেওয়াতে হোক। তো এভাবে কিন্তু স্যার কন্টিনিউ এরা সেপারেট যে সাম্প্রদায়িকতা, সেটাকে কিন্তু ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশার্সরা কিন্তু প্রথম থেকেই ফলো করতো। তো তারই অন্তিম পরিণতি, চরম বহিঃপ্রকাশ স্যার 1940 লাহোর রেজুলেশন। এবং সেপারেট মুসলিম স্টেটের ডিমান্ড হয় লাহোর রেজুলেশন। ফার্স্ট টাইম ডিমান্ড করা হয় যে সেপারেট মুসলিমদের জন্য কি লাগবে, পৃথক স্টেট লাগবে, রাষ্ট্র লাগবে। পাকিস্তানের ডিমান্ড রেজ হয় স্যার 1940 লাহোর সেশনে। হ্যাঁ স্যার। তো লাহোর রেজুলেশন নেওয়া হয় মুসলিম লীগের তরফ থেকে 1940-তে। এরকম সিচুয়েশন চলতে থাকে। এইবার এইবার 1942-তে তোমরা যদি এবার হিস্ট্রিকে ইভেন্ট ফলো করো, দেখো হিস্ট্রিকে মনে রাখতে গেলে আমি বলেছি ইভেন্ট আকারে মনে রাখতে হবে, বুঝতে পারলাম, ঘটনাক্রম ভাবে। তো 1940 পরে তোমরা দেখবে 1942-তে স্যার ক্রিপস মিশন ভারতবর্ষে আসে। এখন 1940 অগাস্ট অফার দেওয়ার পর 1940-তে হঠাৎ ক্রিপস মিশন ভারতে কেন আসবে স্যার? ক্রিপস মিশন আসার কারণ হচ্ছে, একদিকে স্যার ইংল্যান্ডের মাথা ব্যথার কারণ ছিল স্যার জার্মানি, বুঝতে পারলাম। হিটলার 1939 থেকে 1940 আস্তে আস্তে, হিটলার 1939 থেকে 1940 আস্তে আস্তে স্যার ইউরোপের এতগুলো দেশকে অকুপাই করে, যার ফলে হিটলারের স্যার ম্যাগলোম্যানিয়া হয়। হিটলার ভাবে যে এবার থেকে স্যার গোটা একটা অখণ্ড জার্মান এম্পায়ার তৈরি করতে হবে। তো এরকম সিচুয়েশন যখন স্যার হয়, তো সেই সময় জার্মানির সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের আরেকটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় স্যার জাপান। সাউথ ইস্ট এশিয়ায় জাপান স্যার ইম্পিরিয়াল পাওয়ার হিসাবে রাইজ করে, বুঝতে পারলাম না পারলাম না। এবং জাপান 1942-তে সিঙ্গাপুরে অ্যাটাক করে দেয়। তো সিঙ্গাপুর স্যার ব্রিটিশ কলোনি ছিল। 1942-তে যখন জাপানিজ আর্মি যখন সিঙ্গাপুর অ্যাটাক করে, তো সিঙ্গাপুর স্যার ব্রিটিশার্স স্যার হারিয়ে ফেলে, বুঝতে পারলাম না পারলাম না। তো সিঙ্গাপুর হারানোর পর ব্রিটিশার্সদের মনে হয় এবার নেক্সট টার্গেট যদি ইন্ডিয়া হয়, এবং ইন্ডিয়ার যারা ন্যাশনালিস্ট লিডার রয়েছে তারা যদি জাপানকে স্যার সমর্থন করে। এবং এই এর এর পরবর্তীকালেই দেখবে স্যার নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আইএনএর সঙ্গে, আইএনএ কিভাবে জাপানের সঙ্গে স্যার সাউথ ইস্ট এশিয়াতে কিভাবে ব্রিটিশ সরকারের সঙ্গে, ব্রিটিশ ফৌজের সঙ্গে লড়াই করবে 1946-এ। তো বিষয় হচ্ছে স্যার সেটা নয়, তো বিষয় হচ্ছে 1942-তে যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন ব্রিটিশ সরকার স্যার ঘাবড়ে গিয়ে বলে যে চলো
এবার একটা ক্রিপস মিশন ভারতবর্ষে পাঠানো যায়। এখন ক্রিপস কে স্যার? ক্রিপস হচ্ছে 1940-তে, যখন স্যার ওয়ার্ল্ড ওয়ার চলছে 1939-এ, তখন ব্রিটেনে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়, বুঝতে পারলাম, তার একটা ওয়ার ক্যাবিনেট ছিল। তো কোয়ালিশন গভর্নমেন্টের লেবার পার্টির সদস্য ছিলেন ক্রিপস। তো ক্রিপসকে ভারতবর্ষে পাঠানো হয় কি জন্য? সেই 1940-র যে লাহোর রেজুলেশন রয়েছে, সেই এই 1940-র যে অগাস্ট অফার রয়েছে, অগাস্ট অফারকে ফর্মালাইজ করার জন্য। তো 1940-র অগাস্ট অফারকে ফর্মালাইজ করার জন্য ক্রিপস ভারতে আসে। ক্রিপস ভারতে এলে তোমরা দেখবে যে মুসলিম লীগ এবং কংগ্রেস সেপারেট ভাবে ক্রিপস মিশনকে স্যার রিজেক্ট করে। বোঝাতে পারলাম না পারলাম? তো ক্রিপস মিশনকে সেপারেট ভাবে স্যার কেন রিজেক্ট করে? এখন ক্রিপস মিশনকে মুসলিম লীগ কেন রিজেক্ট করেছিল, তার কারণ প্রথমে দেখো। মুসলিম লীগ রিজেক্ট করার যেটা প্রাথমিক কারণ, সেটা হচ্ছে স্যার ক্রিপস মিশনে বলা হয় যে ইন্ডিয়াকে তৈরি করা হবে অ্যাজ এ ইউনিয়ন। বোঝাতে পারলাম না পারলাম? এবং তাকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। কিন্তু মনে আছে 1940-তে অলরেডি লাহোর রেজুলেশনের মাধ্যমে সেপারেট স্টেট, মুসলিম স্টেট পাকিস্তানের ডিমান্ড রাইজ হতে শুরু করে। তো জিন্না বলে না, হোয়াট ইজ ইন্ডিয়ান ইউনিয়ন, ইন্ডিয়ান ইউনিয়ন না, সেপারেট পাকিস্তান চাই, ক্রিপস মিশন মানবো না। বুঝাতে পারলাম না পারলাম? আচ্ছা, আর কি বলে ক্রিপস মিশন? ক্রিপস মিশন বলে যে ঠিক আছে, তোমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করো। কি করার জন্য? তোমাদের নিজের দেশের কনস্টিটিউশন তৈরি করার জন্য, টু ফ্রেম ইওর ওন কনস্টিটিউশন। তোমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে পারো। আচ্ছা, একসেপ্টেন্স অফ নিউ কনস্টিটিউশন, তোমাদের নিউ কনস্টিটিউশনকে আমরা একসেপ্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার কংগ্রেস কেন রিজেক্ট করে? হ্যাঁ, কংগ্রেস কেন রিজেক্ট করে সেটা বুঝতে গেলে পরের দুটো ক্লজ দেখতে হবে। ব্রিটিশরা বলে স্যার, বাট টু স্পেসিফিক কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। কি টু স্পেসিফিক কন্ডিশন? প্রথমত, প্রভিন্স যারা রয়েছে, প্রিন্সলি স্টেট যারা রয়েছে, দেশীয় রাজা যারা রয়েছে, তারা যদি মনে করে তারা ইন্ডিয়ান ইউনিয়নে যুক্ত হবে না, তাহলে তারা যুক্ত না হতে পারে। তো প্রথমত 1940-তে বলা হয়েছিল আফটার ওয়ার্ল্ড ওয়ার টু কমপ্লিট তোমাদের ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। এবং 1942-তে এসে এবার কি বলা হচ্ছে যে শোনো, ফ্রেম কনস্টিটিউশন তৈরি করো, কোনো অসুবিধা নেই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার যারা প্রিন্সলি স্টেট রয়েছে তারা মনে করলে আলাদা থাকতে পারে। তো ইউনাইটেড ইন্ডিয়ার যে ধারণা, সেটাকে স্যার এখানে কি করা হয়েছে, এখানে স্যার নষ্ট করার চেষ্টা করা হয়েছে। কেমন? ক্রিস মিশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে, তোমরা যদি দেখো ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন, বুঝতে পারলাম না পারলাম? আচ্ছা বেশ, তারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন হিসেবে থাকতে পারে, তারা ইউনিয়নে জয়েন করতে পারে অথবা স্বাধীন থাকতে পারে। The treaty would be negotiated between the British government and the new Indian administration to ensure a smooth transfer of power. কিসের জন্য? বলছে নতুন যে নিউ অ্যাডমিনিস্ট্রেশন বডি তৈরি হবে ইন্ডিয়ার, তার সঙ্গে ব্রিটিশ অফিসিয়ালরা কি করবে? নেগোশিয়েট করবে পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে। বোঝাতে পারলাম না পারলাম না? কাদের স্বার্থে? মাইনরিটিস প্রোটেকশনের স্বার্থে। তো গান্ধীজি বলে দেখো অনেক দেরি হয়ে গেছে, এটা হলো 1942। 1942-তে এসে ডমিনিয়ন স্ট্যাটাস আমাদের লাগবে না। বলছি ডমিনিয়ন স্যার লাগবে না, লাগবে না স্যার না, ডমিনিয়ন টাটা বাই বাই। কি লাগবে? বলে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট দাও। বোঝাতে পারলাম না পারলাম না? আর এখন আবার কিসের কন্ডিশন? হোয়াট কন্ডিশন? কোনো কন্ডিশন না, কংগ্রেসের তরফ থেকেও স্যার রিজেক্ট করা হয়। তো মুসলিম লীগ রিজেক্ট করার কারণ হচ্ছে স্যার ক্রিপস মিশন জিন্নাকে স্যার পাত্তা দেয়নি, না স্যার সেপারেট পাকিস্তান হবে না, ডিনাই করেছিল। তো জিন্না স্যার না, সেপারেট পাকিস্তান লাগবে, আমার তো স্যার সেপারেট পাকিস্তান লাগবে, একটাই ডিমান্ড। তো জিন্না স্যার রিজেক্ট করে। তো যে কারণে 1942 ক্রিপস মিশন, যেটা এসেছিল লিনলিথগাঁওয়ের অগাস্ট অফারকে ফর্মালাইজ করার জন্য, সেটা স্যার রিজেক্ট হয়। টু মেজর পলিটিক্যাল পার্টি অ্যাট দ্যাট টাইম, ব্রিটিশ ইন্ডিয়া, আইএনসি, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। এবং দুটো দলের রিজেকশনের স্যার দুটো সেপারেট কারণ ছিল। বোঝাতে পারলাম না পারলাম? গান্ধীজি এবার বলে যে চলো, অনেক হয়েছে, এবার টাইম চলে এসেছে কমপ্লিট ইমিডিয়েট ব্রিটিশ উইথড্রল ফ্রম ইন্ডিয়া। ইমিডিয়েট ব্রিটিশার্সদের ভারত থেকে তুলে ফেলে দাও। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, ডু অর ডাই। বোঝাতে পারলাম না পারলাম না? তো যে গান্ধীজি 1920 নন কোঅপারেশন মুভমেন্টকে 1922-তে চৌরি চৌরা ইনসিডেন্টের পর স্যার কল অফ করে দিয়েছিল, স্যার বন্ধ করেছিল, তার জন্য ক্রিটিসাইজ করা হয়েছিল, সেই গান্ধীজি এবার 1942-তে এসে বলছে ডু অর ডাই। বোঝাতে পারলাম না পারলাম?
তো ডিমান্ড হয় কমপ্লিট ইমিডিয়েট ব্রিটিশ উইথড্রল, যে কোনো কিছু লাগবে না। গান্ধীজি বলে চলো ভারত খালি করো, ভারত ছাড়ো। বুঝাতে পারলাম না পারলাম? হ্যাঁ স্যার। তো তোমরা সেই সময়কার দেখছো পেপার কাটিং ইন্ডিয়ান এক্সপ্রেসের। হুম, দেখে নেবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এই সময় আজাদ হিন্দ ফৌজ আইএনএ সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে স্যার ওয়ার্ল্ড ওয়ার 2-তে ফাইট করতে থাকে সাউথ ইস্ট এশিয়ায় এক্সিস পাওয়ারের হয়ে, ব্রিটিশের সঙ্গে, ব্রিটিশারদের সঙ্গে। তো এরকম সিচুয়েশনে স্যার কি হয়, এরকম সিচুয়েশনে 1945 আস্তে আস্তে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়, তখন স্যার আবার বিশ্ব ইতিহাসে স্যার পরিবর্তন ঘটে। তো 1945 ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পর কি হয় বলার আগে আমি বলে নিই, October 21, 1943 তোমরা জানো জাপান সিঙ্গাপুর আক্রমণ করেছিল। হ্যাঁ স্যার। জাপান সিঙ্গাপুর আক্রমণ করার পরে ইন্ডিয়ান পলিটিক্যাল লিডারদের কথা মনে পড়ে ব্রিটিশ সরকারের, এবং তারপর স্যার অগাস্ট অফারকে ফর্মালাইজ করার জন্য ক্রিস মিশনকে পাঠানো হয়। কিন্তু 1943-তে এসে October 21, 1943-তে সুভাষচন্দ্র বোস স্যার কি করে? সুভাষচন্দ্র বোস স্যার সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার স্যার প্রতিষ্ঠা করে। বোঝাতে পারলাম না পারলাম না? এবং সেই আজাদ হিন্দ সরকারকে স্যার যারা এক্সিস পাওয়ারের স্টেট ছিল তারা স্যার সমর্থনও করে। তো এরকম সিচুয়েশনে এবং 1945-এ যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়, তখন দুটো জিনিস হয়। কি হয় স্যার? এক হচ্ছে জার্মানি স্যার কমপ্লিটলি ফিনিশ হয়। ওকে স্যার। তো জাপানের স্যার আমেরিকায় অ্যাটাক করে, এবং তারপর আমেরিকায় ইউএসএ স্যার ওয়ার্ল্ড ওয়ার 2-তে অংশগ্রহণ করা এবং ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়া। ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট সেপারেট কোনো ভিডিওতে তোমাদের পড়াবো। কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বোঝার জন্য যতটুকু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে জানা দরকার, কমপ্লিট স্টোরি ফরম্যাটে শুনে নাও। 1945-এ যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়, তখন জার্মানি স্যার কমপ্লিট ফিনিশ এবং ইংল্যান্ড স্যার অর্ধেক ফিনিশ। হ্যাঁ স্যার। তো উইলস্টন চার্চিল, যে স্যার ওয়ার ক্যাপ, যখন কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, যুদ্ধ চলছিল, যার প্রাইম মিনিস্টার ছিল ইংল্যান্ডের। তো 1945-এ যখন ইংল্যান্ডে জেনারেল ইলেকশন হয়, সবাই ভেবেছিল যে উইলস্টন চার্চিল আবার ক্ষমতায় স্যার আসবে। কেন? কারণ গোটা দেশকে স্যার যুদ্ধে জিতিয়েছে। তো যুদ্ধে জেতানো কোনো প্রাইম মিনিস্টার নিশ্চয়ই স্যার এবার ক্ষমতায় আসবে। কিন্তু স্যার উল্টো হয়। কি হয় স্যার? চার্চিল স্যার পরাজিত হয়, কনজারভেটিভ পার্টি স্যার পরাজিত হয়, লেবার পার্টি ক্ষমতায় আসে। লেবার পার্টির ক্লিমেন্ট এটলি চার্চিলকে রিপ্লেস করে ক্ষমতায় আসে 1945-এ। লেবার পার্টি প্রথম থেকেই এরা স্যার অনেকটা উদার ছিল ভারতবাসীদের ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার ক্ষেত্রে, ভারতবাসীদের স্বায়ত্তশাসন দেওয়ার ক্ষেত্রে। তো 1946-এ যখন ক্লিমেন্ট 1946-এ যখন ক্লিমেন্ট এটলি 1945-এ ক্ষমতায় আসে লেবার পার্টির, 1946-এ সেকেন্ড ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানো হয়। পুনরায় পাঠানো হয় স্যার। 1946-এ যখন দ্বিতীয়বার ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে, তখন ক্যাবিনেট মিশন 1946-এ ভারতবর্ষে এসে বলে যে দেখো, শোনো, বলো। বলছি 1946-এ এসে বলে যে দেখো, তোমাদের কমপ্লিট পাওয়ার ট্রান্সফার করা হবে। কিরম কথা বলছেন স্যার? এতদিন ধরে স্যার যুদ্ধ করে পাওয়া যাচ্ছে না, বিদ্রোহ করে পাওয়া যাচ্ছে না, স্যার এবার পাওয়ার ট্রান্সফার করা হবে? হ্যাঁ স্যার। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর, ওই যে বললাম, ইংল্যান্ড স্যার অর্ধেক শেষ এবং চার্চিলের হেরে হেরে যাওয়া, ইনফ্লেশন রেজ করা, কারণ স্বাভাবিক যুদ্ধের পর স্যার যুদ্ধ যে দেশ জেতে তারও স্যার ক্ষয়ক্ষতি হয়। তো বিষয় হচ্ছে এর ফলে কি হয় স্যার, ইংল্যান্ডের পক্ষে এত বড় কলোনি সাম্রাজ্য স্যার হোল্ড করা সেই সময় তাদের সম্ভব ছিল না। তো তারা চাইছিল স্যার এখান থেকে নিষ্কৃতি পেতে। তো 1946-এ এবং আজাদিন ফৌজের সেনাদের বিচারকে কেন্দ্র করে ভারতীয় নৌসেনায় বিদ্রোহ হওয়ার যে পরিস্থিতি, এবং তার সঙ্গে 1942 গান্ধীজির যে ওয়াইড স্প্রেড কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ব্যাপক লেভেলের মাস মুভমেন্ট, বুঝতে পারলাম? তো তার ফলে স্যার, এবং উইনস্টন চার্চিলের পরাজিত হওয়া, লেবার পার্টির ক্ষমতায় আসা, সমস্ত কিছু স্যার ঘটনাক্রম এক জায়গায় হয়ে 1946-এর ক্যাবিনেট মিশন বলে যে চলো আমরা আমরা তোমাদের পাওয়ার ট্রান্সফার করতে চাই। তো ভালো কথা, কোনো অসুবিধা নেই। 1946 cabinet mission was the significant event of the history of India of independence. The mission was headed by the Lord Pethick Lawrence, include Stafford Cripps, সেই ক্রিপস 1942, বুঝতে পারলাম, এবং এবি আলেকজান্ডার, তিনজনকে পাঠানো হয়। 1946-এ যখন ক্রিপস মিশন ভারতে আসে, জিন্না আবার সেই এক জিনিস, পাকিস্তান লাগবে। বুঝতে পারলাম না পারলাম না? সেকেন্ড ক্যাবিনেট মিশনও বলে যে না, পাকিস্তান দেওয়া যাবে না। বুঝতে পারলাম না পারলাম?
কিন্তু সেকেন্ড ক্যাবিনেট মিশন জিন্নাকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছিল যে চলো ইলেকশনে যাওয়া যাক, ইলেকশনে গেলে এমন হতে পারে যে শুধু পাকিস্তান নেবে কেন, গোটা ভারতটাই তুমি নেবে। এমনও তো হতে পারে যে মুসলিম লীগ ভারতে জিতে গেল। তো 296-এ স্যার ইনডাইরেক্ট ইলেকশন হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। কার ইলেকশনের কথা বলছে স্যার? স্যার বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশনের কথা। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার কথা 1942-তে বলা হয়েছিল, কংগ্রেস রিজেক্ট করে 1946-এ সেকেন্ড ক্যাবিনেট মিশন এসে বলে। তো সেখানে 296-এর ইনডাইরেক্ট ইলেকশন হবে প্রভিন্সিয়াল লেজিসলেচার থেকে। ওকে স্যার। তো দেখা যায় স্যার ঘটনা পুরো উল্টে যায়। কিরকম স্যার? কংগ্রেস 69% সিট পায় স্যার, আইএনসি 296টা সিটের মধ্যে 208টা সিট স্যার কংগ্রেস পায়। বলেন কি? 73টা সিট পায় স্যার মুসলিম লীগ। স্যার জিন্নার তো স্যার খুব মন খারাপ হয়ে গেছিল, একদম রাতে ঘুম আসেনি। ওকে স্যার। তো জিন্না যখন এই পরিস্থিতি দেখে যে মুসলিম লীগ 73টা সিট পায়, গোটা ভারতবর্ষ পাওয়ার শব্দ যখন হাতছাড়া হয়, তখন আবার সেই পুরনো ডিমান্ড। কিরকম স্যার পুরনো ডিমান্ড? পুরনো ডিমান্ড একটাই স্যার, পাকিস্তান চাই। বোঝাতে পারলাম না পারলাম? তো জিন্নার মুখের অবস্থা ঠিক অনেকটা এরকম ছিল। দ্য মিশন অলসো রিজেক্টেড বাই দ্য ডিমান্ড ফর এ সেপারেট পাকিস্তান। তো জিন্না বলে আমি মানি না, সেকেন্ড ক্যাবিনেট মিশনের বক্তব্য মানি না। কখন? ইলেকশনে হেরে যাওয়ার পর। তো 1946-এর জুন জুলাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 296 ইলেকশন হয়। কংগ্রেস 2086 সিট পায়, 73 সাইড মুসলিম লীগ পায়। এই সিচুয়েশনের পর যখন স্যার 1946-এর 9 ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট স্যার অধিবেশন বসে, তো মুসলিম লীগ স্যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বয়কট করে, বলে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাব না, আমাদের সেপারেট পাকিস্তান চাই। ওকে। কি হয় স্যার? ভারতবর্ষে ব্যাপক কমিউনাল এনভায়রনমেন্ট ছড়িয়ে পড়ে। ডাইরেক্ট অ্যাকশন ডে, August 16, 1946, এ ডে অফ ভায়োলেন্স ইন ক্যালকাটা মার্ক দ্য কমিউনাল রাইটস কমপ্লিট। গোটা ভারতবর্ষে স্যার ব্যাপক, বিশেষ করে বাংলায়, বুঝতে পারলাম না পারলাম না, কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন ডে, প্রত্যক্ষ সংগ্রামের দিন। প্রত্যেকটা পেপার কাটিং তোমাদের আমি অ্যাড করে দিয়েছি, বুঝতে পারলাম? তো স্যার ডাইরেক্ট অ্যাকশন ডে হয়, ব্যাপক কমিউনাল এনভায়রনমেন্ট হয় ভারতবর্ষে স্যার, সিভিল ওয়ার কন্ডিশন শুরু হয়। এরকম সিচুয়েশনে ব্রিটিশ সরকার স্যার আরো ঘাবড়ে যায়, ক্লিমেন্ট টেডলি আরো তাড়াতাড়ি করা শুরু করে। ক্লিমেন্ট টেডলি বলে লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠায়। লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে আসে 1947-এ। এসে স্যার আলোচনা করে কাদের সঙ্গে? জিন্নার সঙ্গে, ভেরি ক্লোজ টু জওহরলাল নেহেরু। আলোচনা করার পর 3 জুন 1947 লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষের লাস্ট ভাইসরয় হয়ে ভারতবর্ষে আসে, বুঝতে পারলাম? এবং এসে এসে জিন্নাকে প্রথমেই জিজ্ঞেস করে কি চাই। জিন্না বলে পাকিস্তান। বলে দিলাম। ওকে স্যার। 1947 3 জুন যে মাউন্ট ব্যাটেন প্ল্যান, সেখানে প্রথমবারের জন্য পৃথক পাকিস্তানের দাবিকে স্বীকার করা হয় বাই দ্য ব্রিটিশার্স। বুঝতে পারলাম না পারলাম? না ফার্স্ট ক্যাবিনেট মিশন, না সেকেন্ড ক্যাবিনেট মিশন, কোথাও স্বীকার করা হয় না, জিন্নাকে পাত্তাই দেওয়া হয়নি। বুঝতে পারলাম? ফার্স্ট আফটার দ্য হেভি কমিউনাল এনভায়রনমেন্ট এবং 1946-এর ডাইরেক্ট অ্যাকশন ডে, তারপরে ঠিক হয় যে চলো 1947-এ ইন্ডিয়াকে সেপারেট, ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো সেপারেট ডমিনিয়ন তৈরি করা হবে। কিন্তু এটা কে বলছে স্যার? এটা মাউন্ট ব্যাটেন বলছে। তারপরে কি হয় স্যার? ল তৈরি করা হয়। আলটিমেটলি 1947 অগাস্টে বলা হয় যে দুটো সেপারেট ডমিনিয়ন তৈরি করা হবে, একটা স্যার ইন্ডিয়া, একটা স্যার পাকিস্তান। প্রিন্সলি স্টেটকে মাউন্ট ব্যাটেন বলে প্রিন্সলি স্টেট ডিয়ার, তোমরা যদি মনে করো এতদিন যে চলে আসছিল না ডক্ট্রাইন অফ প্যারামাউন্সি, ডক্ট্রাইন অফ প্যারামাউন্সি ফিনিশ। বুঝতে পারলাম? তোমরা মনে করলে স্বাধীন থাকো, না হলে ইন্ডিয়া ইন্ডিয়া ডমিনিয়নে জয়েন করো, না হলে পাকিস্তান ডমিনিয়নে জয়েন করো, যদি না করো স্বাধীন থাকো। হরি সিং স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিল, যার আজও সমস্যা রয়েছে, কাশ্মীর সমস্যা। বুঝতে পারলাম না পারলাম? হ্যাঁ স্যার। তো যে কারণে স্যার ফার্স্ট ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়। এন্টায়ার কাশ্মীর স্যার আমাদের, কিন্তু স্যার আননেসেসারি অকুপাইড যেটা কাশ্মীর রয়েছে পাকিস্তানের, তো সেটা স্যার এখান থেকেই সৃষ্টি। বুঝতে পারলাম না পারলাম না? এই যে ক্লজ। ওকে স্যার। তো প্রিন্সলি স্টেটদের বলা হয় ডিয়ার প্রিন্সলি স্টেট, তোমরা যদি মনে করো ইন্ডিয়ান ইউনিয়ন জয়েন করো, যদি মনে করো পাকিস্তান ডোমিনিয়ন জয়েন করো, যদি মনে করো স্বাধীন থাকো, প্যারামাউন্ট সি ফিনিশ। ওকে স্যার। তো এরকম সিচুয়েশনে 1947-এ বলা হয় যে এবার থেকে স্যার দুটো সেপারেট ডমিনিয়ন তৈরি করা হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং থার্ড মাউন্ট ব্যাটেন প্ল্যানে ফার্স্ট টাইম পাকিস্তান ডিমান্ডকে স্বীকার করে নেওয়া হয় বাই দ্য ব্রিটিশার্স, রেকগনাইজ করা হয়।
এবং র্যাডক্লিফ কমিশন তৈরি করা হয়। র্যাডক্লিফ কমিশনকে বলা হয় যে ডিয়ার র্যাডক্লিফ, তুমি এইবার বাউন্ডারি তৈরি করো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, ইট ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট অন দ্য July 5, 1947, 1947 সালে, অ্যান্ড রিসিভড দ্য রয়্যাল এসেন্ট ইন July 18, 1947। তো 18ই জুলাই স্যার সম্মতি পায় ব্রিটেনের রানীর। দ্য অ্যাক্ট ডিভাইডেড ব্রিটিশ ইন্ডিয়া ইন্টু টু ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন, ওয়ান ইজ ইন্ডিয়া অ্যান্ড আদার স্যার পাকিস্তান, একদম। এবং সেটা স্যার 15ই আগস্ট 1947। আলটিমেটলি 1947 ইন্ডিয়া গট স্যার ইন্ডিপেন্ডেন্ট। এতদিনের পর ভারত স্যার স্বাধীন হয়। হ্যাঁ স্যার। 1946 সালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, যার ইলেকশন হয়েছিল জুন জুলাইয়ে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জিন্না স্যার লজ্জায় স্যার বয়কট করেছিল, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, পাকিস্তান না পেয়ে, ভোটে হেরে। হ্যাঁ স্যার। তো সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 থেকে 2 বছর দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের পর, বুঝতে পারলাম, 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়ে ভারতবর্ষের সংবিধান তৈরি করে। যে সংবিধান 1949 অন দ্য ডে অফ 26 নভেম্বর অ্যাডাপ্ট করা হয় বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং যে সংবিধানকে, ভারতের সংবিধানকে কার্যকর করা হয় কবে স্যার? 26 জানুয়ারি 1950। তো আলটিমেটলি 26শে জানুয়ারি আমরা স্যার ইন্ডিপেন্ডেন্ট তো হয়েছিলাম 1947, বাট উই আর সভারিন ইন্ডিপেন্ডেন্ট স্টেট হই স্যার অন দ্য ডে অফ 26 জানুয়ারি 1950। এইখানে আমাদের শেষ হলো স্যার ফার্স্ট ক্লাস, দ্য হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এরপরে আমরা স্যার শুরু করব নেক্সট সিরিজ উইথ প্রিয়াম্বল, এবং তারপরে ফান্ডামেন্টাল রাইটস আমরা স্যার সিকোয়েন্সে দেখতে দেখতে যাব। সো মাই বিলভ স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্তই। দো স্টুডেন্ট হু আর নিউ, it's my humble request to share and subscribe this channel, share this class for your friend circle, and it's my pleasure to teach you on this platform. Take care, God bless you. Jai Hind. Thank you everyone.